সবাইকে স্বাগত জানাচ্ছি আরআইএল অ্যাঙ্গেল চ্যানেল স্কয়ার বা নিবেদিত দেশ সম্প্রতিকে। আমি সোনিয়া হক আপনাদের সাথে আছি। দর্শক, আলোচনার বিষয় আজকে রেখেছি বাজেট, রাজনীতি ও জনগণের লাভ ক্ষতি। এই বিষয়টি নিয়ে কথা বলবো আমরা, এবং কথা বলতে আজকে আমার সাথে আলোচক হিসেবে যুক্ত হয়েছেন নীলোফার চৌধুরী মনি এমপি, সংসদ সদস্য বিএনপি। তিনি যুক্ত হয়েছেন আমার সাথে আরও আছেন সোহরাব হাসান, সম্পাদক চর্চা.com। দুজনকে স্বাগত জানাই এবং আলোচনাটা আজকে সোহরাব হাসান আপনাকে দিয়ে শুরু করতে চাই। বেশ বড় বাজেট অনেকেই বলছেন, সেই সাথে বলছেন যে সংকট প্রত্যাশা এবং অনেকখানি চ্যালেঞ্জ আছে এই বাজেটটি বাস্তবায়নের ক্ষেত্রে। প্রশ্ন হচ্ছে যে এই সংকট প্রত্যাশা কিংবা চ্যালেঞ্জেরই যদি বলি না কেন, এই বাজেট কতটুকু স্বস্তিদায়ক কিংবা জনবান্ধব হয়েছে বলে আপনার মনে হচ্ছে? ধন্যবাদ আপনাকে। সে সঙ্গে নীলোফার আপাকে শুভেচ্ছা। মাননীয় সংসদ সদস্য, বাজেট তো বছরের শুধু আয় ব্যয়ের হিসাব নয়, একটি সরকারের তার উন্নয়ন দর্শন, উন্নয়নের দলিল। সেই দলিল এবং এর একটা ধারাবাহিকতা থাকে। অর্থমন্ত্রী বলেছেন যে এটি উত্তরণের বাজেট, অর্থাৎ পুনরুদ্ধার, অর্থনীতির যে নাজুক অবস্থা এখান থেকে পুনরুদ্ধার, তারপর পুনর্নির্মাণ পর্যায়ক্রমে 4 বছরের একটা পরিকল্পনা আছে। অর্থাৎ অর্থনীতিকে কোথায় নিয়ে যেতে চায়, এবং বলেছে যে 2034 সালের মধ্যে $1 ট্রিলিয়ন অর্থনীতি তারা তৈরি করবেন। এখানে যে বিষয়টি যেটি সবচেয়ে বেশি সমালোচনা, সেটা হচ্ছে যে স্বাদ আর সাধ্যের সমন্বয় হবে কিনা, বা এই যে ফারাকটি সেটা ঘোচানো সম্ভব হবে কিনা। অর্থাৎ সরকারের যে সামর্থ্য, সেটি যদি আমরা দেশি বিদেশি উৎস থেকে ঋণের কথা ধরি, এর বাইরে রাজস্ব আদায়ের যে লক্ষ্যমাত্রা ধরা হয়েছে, সেই লক্ষ্যমাত্রা কিন্তু অনেক বেশি, যেটি বিগত বছরের চেয়ে বোধহয় 18% বা তার চেয়ে এরকম বা প্রবৃদ্ধি ধরা হয়েছে। 6,04,000 কোটি টাকা আদায়। এটি কঠিন। এখন পারবে কিনা, বা এই করার জন্য যে সাহসী পদক্ষেপ দরকার সেটি কতটা নিতে পারবে, এটার প্রশ্ন। দ্বিতীয় হচ্ছে যে বাজেট ঘোষণার পরই যে আমরা দেখি যে বাজারে উত্তাপ, সেটাও এবার উত্তাপ নেই। এর একটা বড় কারণ 60টি পণ্যের উপর, চাল, ডাল, আলু ইত্যাদি সহ পণ্যের উপর যে সম্পূরক কর ছিল, সেই করটি প্রত্যাহার করা হয়েছে, কোথাও কোথাও কমানো হয়েছে। সুতরাং এর বাজারে একটা ইতিবাচক প্রভাব পড়বে। এখন অন্যান্য ক্ষেত্রে যেমন জ্বালানির দাম বেড়েছে, বা আরও যদি যেটি আমদানি পণ্যের দাম বেড়ে যায়, তখন এটা কিভাবে সামাল দেওয়া হবে। দ্বিতীয় হচ্ছে যে আপনি সরকারি কর্মচারীদের বেতন বাড়ানোর ঘোষণা আছে পর্যায়ক্রমে। বেসরকারি খাতেও নিশ্চয়ই এর প্রভাব পড়বে, সেখানেও বেতন ভাতা বাড়াতে হবে। তার প্রভাব বাজারে আদৌ কি সম্ভব? না, এটা বাড়াতে হবে না কেন? প্রত্যেকটা বাজেট পরবর্তী সময় বা আগে দেখি যে সরকারি বেতন, কর্মচারীদের বেতন বেড়েছে, বেসরকারি পর্যায়ে কি কোনো পদক্ষেপ কখনো নেওয়া হয়েছে? না, কখন নেওয়া হয়নি, এটি ঠিক নয়। তবে এবার গ্র্যাচুইটির একটা ব্যাপার আছে। না, গ্র্যাচুইটি তো আছেই, কিন্তু আপনি ধরেন আপনি যেটা বলতে পারেন ইনক্রিমেন্ট, যে এটি সরকারি, যেমন এটি 11 বছর কিন্তু আগের বেতন কাঠামোতেই সরকারি কর্মচারীরা চলছেন। 2015 সালে যখন প্রথম আওয়ামী লীগ সরকারে আমাদের বাজেট বেতন কাঠামো করা হয়, তখন একটা উল্লম্ফন ছিল, মানে আগের বেতন থেকে বেশিরভাগ ক্ষেত্রে দ্বিগুণ, বা কোথাও কোথাও তার চেয়েও বেশি। এবং অনেকেই প্রশ্ন করেছিলেন কেন এটা। এবার আমাদের অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন যে বেতন ভাতা বাড়াতে চাই, যে যাতে প্রশাসনে দুর্নীতি কমে। আগের বারও কিন্তু সেই দোহাই দেওয়া হয়েছিল। এখন সত্যি দুর্নীতি কমবে কিনা। দ্বিতীয় হচ্ছে যে এই যে ব্যয় বাড়ানোর পর বাজারের মূল্যস্ফীতিটা রোধ করা যাবে কিনা, মূল্যস্ফীতিটা নিয়ন্ত্রণে রাখা যাবে কিনা। দেশি বিদেশি অনেক বিষয় আছে এর মধ্যে। তবে বলবো যে সরকারের সদিচ্ছা আছে, সদিচ্ছার বাস্তবায়ন করা যাবে কিনা সেটা নির্ভর করবে প্রশাসনকে কতটা নতুন করে তৈরি করতে পারে, নতুন করে সাজাতে পারে। সময় সাপেক্ষ ব্যাপার না সেটা? ব্যাপার। আবার দৃঢ় ইচ্ছা থাকলে
যেমন তো আমরা দেখলাম যে এই যে ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, প্রবাসী কার্ড, এগুলো দ্রুতই সিদ্ধান্ত হচ্ছে। আমরা সমালোচনা করেছিলাম যে 37,000 এত গরিব মানুষ, প্রায় 1 কোটি পরিবারকে পরিবার হচ্ছে এই সহায়তা পাওয়ার মতো, মানে ফ্যামিলি কার্ড পাওয়ার যোগ্য, সেখানে 37,000 ঘোষণা করা হয়েছিল। কিন্তু এবারে আগামী বাজেট থেকে কিন্তু যে 1 জুলাই থেকে 40 লাখ পরিবারকে এটা দেওয়া হবে। এটি হচ্ছে এক ধরনের স্বস্তির, কারণ না হলে হতো কি 10 জনের একজন পেত বা 20 জনের একজন পেত, এখন অন্তত অর্ধেক মানুষ পাবে। যদি আমরা 1 কোটি লোক ধরি, 1 কোটি পরিবার দরিদ্র হিসাবে চিহ্নিত করি, তার 40 লাখ পাবে, এর আগে 37,000। তো এরকম কিছু কিছু বলবো যে একটা বেশ পরিকল্পিত এবং গরিব বা নিম্ন আয়ের মানুষের যাতে সমস্যা, মানে মানুষ যাতে বাড়তি বোঝা বহন করতে না হয়, তার একটা পরিকল্পনা আছে। এখন যেটি আমাদের মূল সমস্যা, যে প্রশাসনে যে দুর্নীতি, সরকারি উন্নয়ন প্রকল্পে যে দুর্নীতি, অপচয়, বিদ্যুৎ ও জ্বালানি খাতে আমদানিটা আমরা তো দেখি যে কত টাকা আমদানি করলো, কত টাকা দিল, এবং সেখানে কিন্তু সরকারকে ভর্তুকি দিতে হয়েছে। কিন্তু বিদ্যুৎ সরবরাহ, সঞ্চালন এবং উৎপাদন, অর্থাৎ গ্যাস থেকে যে বিদ্যুৎ, সেখানে অপচয় কতটা হয়, সেখানে দুর্নীতি কতটা হয়। আমরা তো আগে দেখতাম যে বিশেষ করে এই বাণিজ্যিক সংযোগের ক্ষেত্রে ভয়াবহ দুর্নীতি হতো। এখনও যে এটা পুরোপুরি বন্ধ হয়েছে তা না, সরকারে এসব ক্ষেত্রে কঠোর অবস্থান নিতে হবে। আর রাজস্ব আদায়ের ক্ষেত্রে সরকার কারো মুখ দেখে সিদ্ধান্ত নেবে না, ওই সিদ্ধান্তটি হবে প্রতিটি নাগরিকের জন্য। রাজস্ব আদায়ের ক্ষেত্রে যে বিষয়টি রয়েছে, এনবিআর এর উপরে যে টার্গেট দেওয়া হয়েছে 6,04,000 কোটি টাকা, সেই বিষয়টি নিয়ে আমি আবার আপনার কাছে আলোচনায় ফিরে আসব। সেটি কতটুকু বাস্তবায়ন সম্ভব বলে আপনার মনে হয়, সেই সক্ষমতা রাজস্ব বোর্ডের বা এনবিআর এর আছে কিনা। আমি চলে যেতে চাই নীলোফার চৌধুরী মনি এমপি আপনার কাছে, এবং যে বিষয়টি আমরা আজকে নিয়ে কথা বলছি, বড় বাজেট, অনেকে বলছেন 9,37,000 কোটি টাকার বাজেট, এমনটাই বলা হচ্ছে, এবং এটি অনেক একটা বড় বাজেট। অনেকে বলছে এ বাজেটে ঘাটতি থেকে যাবে, এবং বাস্তবায়ন নিয়েও নানা রকমের প্রশ্ন উঠেছে। আপনার কাছে জানতে চাই, বাস্তবায়ন কিভাবে করতে চায় সরকার, তার কোনো পরিকল্পনা, এই যে রাজস্ব আদায় টাদায়, মানে সবকিছু মিলে পরিকল্পনাটা কি? ধন্যবাদ আপনাকে, যারা শুনছেন আমার সহ আলোচককে শুভেচ্ছা। দেখেন, এটা ইতিহাসের সবচেয়ে বড় বাজেট এই পর্যন্ত যা আসছে, এবং এটার জন্য কোনো আলাদা যে গর্ব করার মতো কিছু নাই। দিন যত যাবে বাজেটের পরিমাণ আকার তত বাড়বে। মূল্যস্ফীতি, মুদ্রাস্ফীতি হলে টাকার যখন আপনার ডিমান্ডটা কমে যায়, তখন তো বাড়তেই হয়। আমি সেইখানে বলবো যে সরকার যেটা করেছে, যে বাজেটটা, এটা সত্যিকার অর্থে ওই যে সোরাব ভাই বললেন যে স্বাদ এবং সাধ্যের বাজেট, কি স্বাদ এবং সাধ্যের সমন্বয়টাই ডিমান্ডের মতো। এখন আমি ডিমান্ড করলাম যে আমার এই জিনিসটা দরকার, কিন্তু আমার হাতে টাকা কম। আমার টাকা যখন টাকা হবে আমি জিনিসটা কিনবো, তো আমার টাকা হয়ও নাই, আমি কিনিও নাই, এরকম অনেকটা। আবার কিছু কিছু নিত্য নৈমিত্তিক যেটাকে বাদ দেওয়া কোনোভাবেই সম্ভব না, যেটা বলেছেন যে অনেকগুলো বাজেট আছে যেখান থেকে কর কমিয়েছেন, উচ্চ করটা কমিয়েছেন, যেটা মানুষের জীবনের জন্য। আমার একটা টেলিভিশন না হলেও চলবে, বাট আমার একবেলা ভাত না খেলে 2 বেলা তো আমাকে মিনিমাম খেতে হবে, এটা ছাড়া আমার চলবে না। সেই জন্য আমি বলতে চাই যে এই সরকার এরকম, যখন এই সরকার দায়িত্ব নেয় তখন যে অবস্থাটা ছিল দেশের, এখন আমি বলবো না যে দেশের অবস্থা ভালো হয়েছে, তো সেইখানে এই সরকারের চরমভাবে হিমশিম খাওয়ার কথা। সরকার শুধুমাত্র তার অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে এবং প্রত্যেকটা এই জায়গার যারা বিশেষজ্ঞ তাদেরকে কাজে লাগিয়ে সরকার সব মানুষের জন্য একটা সুন্দর বাজেট উপস্থাপন করতে সক্ষম হয়েছে। সেই সব মানুষের জন্য যেটা সবচেয়ে বেশি দরকারি, সেটা গরিব মানুষের জন্য, এটা গরিব বান্ধব বাজেট। আবার ধনী মানুষের জন্য সে কর বেশি দিবে, যেটা বিলাসবহুল জিনিস যেটা সেটা কারবার করে, সেখানে করটা বেশি দিবে, সেই করটা গরিবের কাজে লাগবে। যেখানে ওই গরিবের জন্য যেখানে
করটা কমানো হয়েছে, সরকারকেও তো চলতে হবে। তো এই জায়গাগুলো সামঞ্জস্যটা আমার কাছে খুব ভালো লেগেছে। এবং সবচেয়ে আরেকটা বড় জিনিস, আমি সোহরাব ভাইয়ের সঙ্গে কয়েক বছর যাবতীয় টকশো করি। আমার সাথে আরও বাজেটের টকশোতে 2-1বার দেখা হয় নাই তা না, দেখা হয়েছিল। তখনকার চেয়ে এইবার অনেক আপনার কি বলবো যে সমালোচক, সত্যিকার অর্থে দেশের বুদ্ধিজীবী, তারাও কিন্তু ওই অর্থে বাজেটটা সমালোচনা করতে পারে না। আমার এটা খুব ভালো লেগেছে। এটার মানে এই না যে আমি বিএনপি সাপোর্ট করি, বিএনপি সরকার দেশ চালাচ্ছে বলে, তা না। পত্রিকাটা তো নিরপেক্ষই থাকে, প্রথম পৃষ্ঠা বা আমরা যেগুলো দেখি বা যেভাবে কথা শুনি। বাংলাদেশে অনেক অর্থনীতিবিদের কথা শুনলাম, তারাও হ্যাঁ কিছুটা বিলাসী বাজেট বলেছেন, কিন্তু সেইখানে আবার যে এই যে গরিব এবং ধনীর যে সামঞ্জস্যটা, যে সাধারণ মানুষ এবং সমাজের একটা উচ্চ শ্রেণীর মানুষের, এটা অনেকের কাছেই ভালো লেগেছে। এবং সত্যিকার অর্থে যেভাবে বাজেটের সমালোচনা করা যায়, অন্যান্যবার করতো সেভাবে সমালোচনা হয় না। যদিও বিরোধী দল একটা মিছিল করেছে, হয়তো করার জন্যই করেছে, আগের দিনে ফিরে গিয়েছে, যাওয়ার চেষ্টা করেছে। আমি বাজেট অধিবেশনে ছিলাম সংসদে, আমি সেইখানে কিন্তু তারা কোনো শব্দই করে নাই, কারণ কোনো শব্দ করার মতো অবস্থানটাও ওইখানে ছিল না। বাজেটের আলোচনাটা এত মানে সুন্দরভাবে করা হচ্ছিল, এত সবার কথা চিন্তা করে। এই যে সবার কথা চিন্তা করে, দেশের টাকা কম, অর্থনীতিতে আমরা খারাপ অবস্থায় আছি, তারপরেও এই যে জিনিসগুলো যেটা বলেছে যে দ্রব্যমূল্যের দাম বাড়বে না, বাড়ে নাই। আজকে 2 দিন 3 দিন গেল, হু হু করে যেটা বাড়ার কথা ছিল। এবং বাজেটের আগেই যেটা আন্তর্জাতিকভাবে তেলের দামটা বেড়েছিল, বাংলাদেশ বাড়ায় নাই যখন বেড়েছিল। তারপরে যখন বাড়িয়েছে, সেই আন্তর্জাতিক মানকে ভেদ করে কিন্তু বেশি দাম বাড়ায় নাই। হ্যাঁ, তো সেইখানে সেটা বেড়েছিল। সেটার সঙ্গে দুঃখজনক যেটা, সেটা হলো যে সরকারি কর্মচারীদের যে বেতন ভাতা, এটা কিন্তু এই সরকারের হাতে ছিল না, নাকি সোহরাব ভাই? এটা তো আগের সরকার সিদ্ধান্ত সরকার নিয়েছে। যে সিদ্ধান্ত নিয়েছে, এখন যদি সেটা কেটে দেয় তাহলে কিন্তু খারাপ। এটা মেনে নিবে না। একটা জিনিস, বাংলাদেশের সিস্টেম এমন, কোন দিকে এই টাকা পয়সার ব্যাপারে কেউ আর নিচে নামতে চায় না, উপরেই শুধু উঠতে চায়, বাড়াতে চায়। তো কিন্তু তারা একবারও বুঝে না যে এই টাকাটা বাড়ার জন্য সাধারণ মানুষের উপর কতটা প্রেসার পড়বে। কারণ জিনিসের দাম আবার বেড়ে যাবে, আবার সাধারণ মানুষের জন্য ওই জিনিসটা কেনা, তার জন্য, কারণ তার টাকা তো বাড়বে না, বাড়বে সরকারি কর্মচারীদের। তো তারা কিন্তু সংখ্যায় তারা কিন্তু অনেক বেশি বেসরকারি, যারা আমরা। তো সেই জায়গায় আমরা না হয় দুবেলা দুমুঠো ভাত কিনে খেতে পারবো, কিন্তু যারা হ্যান্ড টু মাউথ, তাদের জন্য এটা খারাপ হবে, যেটা সরকারের হাতে একদমই ছিল না। সরকার এখানে কিছু করতে পারে না। এখন যদি সরকার কিছুটা কমায় বা কিছু দিন পরে কথা বলে, তাদের পরিমরি করে সরকারের বিরুদ্ধে সবাই লেগে যাবে। তো এটা একটা সরকার দিয়ে গেছে, সেই সরকারের যখন দিয়েছে তখনই কিন্তু আমরা আপনাদের মাধ্যমে বলেছিলাম যে এটা ভীষণ খারাপ হলো, এটার দরকার ছিল না। কিন্তু এই যে যুক্তিটা যে বেতন বেশি করলে তারা হয়তো দুর্নীতি কমাবে, আসলে বেতন বাড়ার সাথে দুর্নীতিও বাড়ে, দুর্নীতির টাকার অঙ্কটা আরো বেড়ে যায়। আমার কাছে মনে হয়, আমি ছাপুষা, অত বুদ্ধি টুদ্ধি আমার নাই সৌরভ ভাইদের মতো, আমি এইটুকু বলতে চাই যে এই যে যত বেতন বাড়বে তত দুর্নীতিটা আরো বাড়বে। কারণ তারা, যারা একটা শ্রেণী সরকারি চাকরিজীবী, তারা কিন্তু বেতনকে বেতনই মনে করে না, তারা বাম হাতের কারবারটাকেই বেতন মনে করে। বাম হাতের কারবারিতে কে কতটা অ্যাডভান্স, সে ততটা ভালো অবস্থায় থাকে। তো সেই জায়গায় এটা হ্যাঁ কিছু নিম্ন শ্রেণীর কর্মচারীদের জন্য হয়তো বা এটা ভালো হবে, কিন্তু উচ্চ শ্রেণীর কর্মচারীদের এটার দরকার ছিল না। তারপরেও সরকারের কিছু করার ছিল না। সরকার যেটা ইতিমধ্যে করেছে, সরকার ইতিমধ্যে আপনার যেটা বাজেটের মধ্যে সংযুক্ত হয়েছে, যে নির্বাচনী ইশতেহারে যে ঘোষণাগুলো দিয়েছিল, ফ্যামিলি কার্ড দিয়েছে, কৃষক কার্ড দিয়েছে, তারপরে আপনার কৃষকের ঋণ মওকুফ করেছে। এই একটা মাত্র ঋণ মওকুফ, বড় লোকদের, শিল্পপতিদের ঋণ মওকুফে আমরা কষ্ট পাই, কিন্তু এই একটা জায়গায় বাংলাদেশে কোনো মানুষ কষ্ট পায় না। এটা একটা প্রশংসনীয়, এটা কোনো মানুষ কষ্ট পায় নাই, বরং প্রত্যেকেই কিন্তু একটা মানে স্বস্তির নিঃশ্বাস। যে একটা, যখন আমরা দেখি যে 5,000 টাকা ঋণের জন্য একজন কৃষককে হাতে দড়ি বেঁধে, রশি বেঁধে তাকে টেনে নিয়ে যাওয়া হচ্ছে,
এই যে কৃষক সবচেয়ে সম্মানীয় ব্যক্তি আমাদেরকে খাবারের যোগান দেয় তাকে অপমান করা হচ্ছে, এটা আমাদের জন্য খারাপ লাগতো। বাট এই জায়গাটায় যে এই যে হাজারো কৃষকের, লক্ষ কৃষকের যে ঋণ মকুফটা হয়েছে, এতে আমরা খুশি হয়েছি সব মানুষ। আমরা ফিরে আসবো নীলোফার চৌধুরী মনি, এবং আপনি যে এটি বললেন যে আসলে টাকার অঙ্ক বাড়লে দুর্নীতির পরিমাণটাও বেড়ে যায়, সেক্ষেত্রে সরকার এবার জিরো টলারেন্সে আছে দুর্নীতি প্রসঙ্গে। সিন্ডিকেট এবং দুর্নীতি, এই দুটি বিষয় নিয়ে সরকারের উদ্যোগটা কি আপনার কাছে জানবো একটা বিরতির পরে এসে। দেশ সাম্প্রতিকে দর্শক থাকুন সাথে, ফিরছি এক্ষুনি। বিরতির পর স্বাগত আরেকবার, দেখছেন দেশ সাম্প্রতিক, নিবেদন করছে আড়াইল অ্যাঙ্গেল চ্যানেল স্কয়ার বার। সোনিয়া হক আপনাদের সাথে আছি। বাজেট, রাজনীতি ও জনগণের লাভ ক্ষতি আলোচনার বিষয় আজকে। নীলোফার চৌধুরী মনি এমপি আছেন, সোহরাব হাসান আছেন আমার সাথে। আলোচনাটা আরেকবার শুরু করতে চাই সোহরাব হাসান আপনাকে দিয়ে। সেটি হলো বৈশ্বিক রাজনীতি, যুদ্ধাবস্থা, সারা পৃথিবীতেই এক ধরনের যুদ্ধের মতো অবস্থায় বিরাজ করছে, এবং বড় একটি যুদ্ধ তো চলছেই। তো সেক্ষেত্রে আবার অভ্যন্তরীণ রাজনৈতিক বিভিন্ন সংকট রয়েছে। তার মধ্যে নতুন সরকার তার 3 মাসের কিছু সময় বয়সে একটা নতুন বাজেট, বড় বাজেট যেটা নিয়ে আলোচনা করছিলাম, সেক্ষেত্রে আসলে বাস্তবায়নে কোনো প্রভাব পড়বে কিনা, মানে এই বিষয়গুলো কোন রকমের নিয়ামক হবে কিনা, সব প্রভাবক বাজেট হবে কিনা? বাস্তবায়নই কঠিন। এবারে সেই কঠিন অবস্থা আরো জোরদার হলো। অর্থাৎ সরকারকে হিসেব নিকেশ করে চলতে হবে। প্রথমত হচ্ছে যে বড় প্রকল্পগুলো যতটা সম্ভব এই অন্তত এবারের বাজেটে এড়িয়ে যাওয়া। আবার কিছু আছে ধারাবাহিক প্রকল্প, অর্থাৎ গত বছর বা তার আগের বছর থেকে চলে আসছে চলমান প্রকল্পগুলো বন্ধ করা যাবে না। যেমন ধরেন মেট্রো, এটা সম্প্রসারণের কাজ এখনো হচ্ছে, কিন্তু এটা কতদিনে হবে, কিন্তু খুব ধীর গতি। কিন্তু এরকম যেটা জনগুরুত্বপূর্ণ প্রকল্পগুলো দ্রুত শেষ করা, কম গুরুত্বপূর্ণ প্রকল্পগুলো পিছিয়ে রাখা অর্থাৎ স্থগিত রাখা। দ্বিতীয় হচ্ছে জরুরি যে বিষয়গুলো, অর্থাৎ মানুষের মৌলিক অধিকারগুলো, মৌলিক যে চাহিদাগুলো, খাদ্য, বস্ত্র, শিক্ষা, স্বাস্থ্যসেবা, বাসস্থান, এই বিষয়গুলো প্রতি অনেক বেশি নজর দেওয়া। আমরা শুধু বাংলাদেশ থেকে ধরেন কারা বিদেশে যে বিপদে পড়ছে এগুলো গণমাধ্যমে আসে, আলোচনা হয় বেশি। বিপদে পড়ছে, সাগরে ডুবে মারা যাচ্ছে বা কোথাও হারিয়ে যাচ্ছে, কিন্তু দেশের ভিতরে যে লাখ লাখ উদ্বাস্তু হচ্ছে প্রতি বছর, নদী ভাঙ্গা, বন্যা, নানা প্রাকৃতিক দুর্যোগ, এমনকি মানবসৃষ্ট দুর্যোগে, এই মানুষগুলোর বিষয়ে ধরেন ঢাকা শহরে তো কমপক্ষে 30-40 লাখ বস্তিবাসী আছে, ভাসমান মানুষ আছে। বস্তিবাসী মানে ভাসমান মানুষ। আর তাদের বাসস্থান এবং অন্য কাজ। আরেকটি হচ্ছে সরকারের জন্য বড় যে চ্যালেঞ্জ, সেটা হচ্ছে কর্মসংস্থান। কর্মসংস্থানের জন্য বিনিয়োগ দরকার হবে। বিনিয়োগের জন্য অবকাঠামো দরকার, জ্বালানি দরকার, বিদ্যুৎ দরকার। এই প্রতিটি বিষয়ে কিন্তু আমাদের ঘাটতি আছে। আপনি অবকাঠামো করে ফেলতে পারলেন টাকা থাকলে, কিন্তু বিদ্যুৎ সমস্যা সহজে সমাধান করা যাবে না। জ্বালানি, আপনি বলছিলেন যে যুদ্ধ অবস্থা, হয়তো আমরা আশা করি যে এই যুক্তরাষ্ট্র এবং ইরানের মধ্যে একটা চুক্তি হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। যদি হয়ে যায় তাহলে আপাতত আমরা স্বস্তি পাবো, অর্থাৎ জ্বালানিটা আসার হয়তো দামও কিছুটা কমবে। আর না হলে তো খুবই বিপদ। দ্বিতীয় হচ্ছে রাজনৈতিক স্থিতিশীলতা। আমরা দেখলাম যে সংসদ শুরু হওয়ার পর থেকেই কিন্তু সরকারি দল বিরোধী দলের মধ্যে একটা মানে মূল যে বিষয়ে তারা ঐকমত্যে আসতে পারছে না। প্রথম অধিবেশনেও এবং দ্বিতীয় অধিবেশনেও এই যে বাজেট নিয়ে যে তর্ক চলছে বা বিরোধী দল যে প্রতিক্রিয়া দেখেছে, জামাত ইসলামী বা এনসিপি, এটা শুধু বাজেট নিয়ে না, বাজেটের প্রতিক্রিয়া না, এটা হচ্ছে জুলাই সনদের প্রতিক্রিয়া, এটা হচ্ছে তাদের সাংবিধানিক আদেশের প্রতিক্রিয়া। অর্থাৎ তারা যেভাবে সংস্কারটা চাচ্ছে বিএনপি সেভাবে রাজি নয়, আবার বিএনপি যেভাবে চাচ্ছে তাতে তারা রাজি নয়। আমি মনে করি যে বাজেট বাস্তবায়নের ক্ষেত্রে এই রাজনৈতিক প্রশ্নটার সমাধানটা আগে জরুরি।
কারণ এটা না হলে এই ঝগড়া বিবাদ চলতে থাকবে, এবং তারা তো জুলাই পর্যন্ত একটা কর্মসূচি আছে। এই কর্মসূচি যদি চলতে থাকে তাহলে মানুষের মধ্যে কিন্তু যে আশা দেখা দিয়েছিল সেটা কিন্তু নিভে যাবে। আমি আবারও ফিরবো সোহরাব হাসান আপনার কাছে, নীলোফার চৌধুরী মনি আপনার কাছে একটু চলে যাই। সেটি হলো একটি প্রশ্ন আমার ছিল যে সিন্ডিকেট এবং দুর্নীতি নিয়ে সরকার কি ভাবছে, তাদের পদক্ষেপগুলো কেমন হবে? কারণ দুর্নীতি থাকবে, দুর্নীতিকে নির্মূল করা না গেলেও তাকে মোকাবেলা করতে হবে, এবং সরকার এবারে জিরো টলারেন্স নীতিতে আছে। সিন্ডিকেট নিয়ে আগের যে সরকারকে আমরা দেখেছি যে সিন্ডিকেটে হাত দেওয়া যাবে না, সিন্ডিকেট বড় বিষয়, সেটি এবার সরকার ভাঙতে পারবে কিনা সেই প্রশ্নটিও থাকছে। এবং যেমনটা বলছিলেন সোহরাব হাসান যে অভ্যন্তরীণ রাজনীতি একটা প্রভাব ফেলতে পারে, আপনি কি মনে করেন নীলোফার চৌধুরী মনি? দেখেন, এটা ভীষণ জটিল এবং কঠিন প্রশ্ন। সিন্ডিকেট, দুর্নীতি দুটো শব্দ মানে দুটো সাম্রাজ্যকে ধ্বংস করে দিতে পারে, আবার গড়ে তুলেও দিতে পারে। যেটা আমরা প্রথমটায় আমরা আচ্ছাদিত। আপনার বাংলাদেশের রাজনীতি কিন্তু আসলে অনেক বছর যাবত যে ধরনের রাজনীতি, সেই রাজনীতিগুলোর সাথে ব্যবসায়ীদের একটা সম্পর্ক থাকতে হয়, সারা বিশ্বেই তাই। কিন্তু বাংলাদেশেরটা একটু ভিন্নতরভাবে মানে রাজনীতিবিদদের প্রয়োজনে ব্যবসায়ীদের দরকার পড়ে, রাজনীতি করতে টাকা লাগে, এটাও সত্যি। কিন্তু সিন্ডিকেট যারা গুছিয়ে ফেলে, বানিয়েছে, তারা কিন্তু টাকাটা অন্যভাবে দেয়। বিদেশে যেমন দেয় একরকম একটা মানসিকতা নিয়ে, এই দেশে কিন্তু সরাসরি নিজের লাভ লসটাকে হিসাব করে দেয়। লাভ লস হিসাবের জন্য অনেক সময় রাজনীতিবিদরা অনেক কিছু করতে পারে না। বাট আমরা আশা করেছিলাম, একটা ইন্ট্রিম সরকার এসেছিল, তার কোনো দল ছিল না, তার কোনো ভোট নিতে হয় নাই, সে একটা অভ্যুত্থানের পরে আসছে। এবং আপনি জানেন যে প্রথম যখন 3 দিন দেশে সরকার ছিল না, সিন্ডিকেটও ছিল না, জিনিসপত্র অনেক কিছুর দাম ওই 3 দিন সহনীয় পর্যায়ে ছিল, বেশ কিছু দাম কমে ছিল। যে সবজিতে 100 টাকার নিচে কোনো সবজি পাওয়া যায় না, সেই সবজিও কিন্তু 50-এর নিচে নেমে গিয়েছিল বা 50 হয়েছিল। অথচ যখন ইন্ট্রিম সরকার শপথ নিল, তারপর আস্তে আস্তে আবার তৈথবচ্চ আগের মতোই, আগের জায়গায় কিংবা তার চেয়েও বেশি অবস্থা। যেটা তেল নিয়ে ঘটনাটা ঘটল, একজন বাণিজ্যিক এবং আগের সরকারের তোষামোদকারী তাবেদারি, তাকে আনা হলো। তাকে কেন আনলো তাও জানি না। মামলা খাওয়া লোক, নর্মাল কোনো লোক না। এই 5ই আগস্ট হওয়ার পরে সে মামলা খেয়েছে। তার ভাই এমপি ছিল আগের সরকারের, সেও ঢাকায় মামলা খেয়েছে, তাকে এনেছিল। কিন্তু সিন্ডিকেট সামলানো তো দূরের কথা, আরও সিন্ডিকেটের ওনার ছত্রছায়া, ওনার ছায়াতলে সিন্ডিকেট আরও তার সাম্রাজ্য বিস্তার করছিল। যেমন আপনার তেলে বললো, উনি যেদিন বলতো যে তেলের দাম বাড়বে না, সেই দিনই 10 টাকা, 15 টাকা, 20 টাকা বেড়ে যেত, এবং বাড়ার আগে তেলটা মার্কেট আউট হয়ে যেত, দোকানগুলায় কোনো তেল খুঁজে পাওয়া যেত না। এটা আমি একটা এক্সাম্পল দেখালাম। এরকম অনেকগুলো কিছুতেই হয়েছে। চালের দাম একটানা 10 টাকা বেড়ে গেছে। আমার কথা হলো বাড়তেই পারে, কিন্তু আটা না 1 টাকা, 1.5 টাকা, 2 টাকা এরকম করেই তো বাড়া উচিত। তো সেইখানে একটা রাজনৈতিক সরকার এসেছে জনগণের ভোটে। এই সরকার চেষ্টা করবে সিন্ডিকেট থেকে বের করে আনতে চেষ্টা করবে, কিন্তু সম্পূর্ণ কতটুকু পারবে সেটা সরকারের, যেহেতু এখন 3 মাস, আমি এটা বলতে পারবো না 3 মাসে। তবে আমি এইটুকু বলতে পারি যে আমাদের নেতা জনাব তারেক রহমান সাহেব, উনি অনেকগুলো যুগান্তকারী ডিসিশন নিয়েছেন, এবং ডিসিশন শুধু নেই নাই, অলরেডি চালু হয়ে গেছে। সফলতা বিফলতা পরে আরো 3 মাসে আমি বলবো না, কিন্তু চালু হয়ে গেছে। উনি ওনার নিজের জীবন দিয়ে, লাইক সিন্ডিকেট, যেমন প্রশাসনের সিন্ডিকেট, একটা বিশাল সিন্ডিকেট সাম্রাজ্য, সেই সিন্ডিকেটে উনি 100 টাকায় দুপুরে লাঞ্চ করার জন্য ডিসিশন নিয়েছে। ওনার 100 টাকা কিন্তু ফ্যাক্টর না, ফ্যাক্টরটা হচ্ছে আপনার প্রধানমন্ত্রী যখন 100 টাকায় দুপুরে লাঞ্চ করবে, আপনি তখন কি করবেন? কারণ আপনার টাকাটাও কিন্তু ওইখান থেকে আসে, যেখান থেকে মাননীয় প্রধানমন্ত্রীর টাকা আসে। তাহলে আপনাকে 100 টাকার মধ্যেই থাকতে হবে, নিচে তো আপনি নামবেনই না, উপরে ওঠাও কিন্তু আপনার জন্য টাফ হয়ে যাবে। তো সেই জায়গাগুলায় নিজেকে দিয়ে প্রমাণ করে উনি কিন্তু অনেক কিছু করছে। যেমন ধরেন
সকাল 9টায় গিয়ে অফিসে বসে থাকছে। হ্যাঁ, যে এটাও কিন্তু একটা সিন্ডিকেটের খেলা, কারণ তারা কিন্তু আরামে সে 12টায় 1টায়, কারণ তাদের তো অফিসে যেতে হয় না, যেতে হওয়ার দরকার ছিল না, কারণ ফোনে ফোনেই তো অনেক কাজ তারা সারে, যে কাজগুলো দেশের বিপক্ষে যায়, যে কাজগুলো সরকারের বিপক্ষে যায়, সেই কাজগুলো করতে তো তাদের জুড়ি মেলা ভার। তো সেই জায়গায় আমি মনে করি যে চালু অলরেডি হয়ে গেছে, শুরু হয়েছে। সময় কতটুকু লাগবে সেটা আসলে সময়ের উপরই নির্ভর করছে। আমারও একটু সময়ের উপরে নির্ভর করছে। আমি আরেকটা বিরতি নিয়ে আসি। বিরতি নিয়ে এসে অভ্যন্তরীণ রাজনীতি কতটুকু বাজেটের উপর প্রভাব ফেলবে, দর্শক সেই প্রশ্নটির উত্তর জানবো। থাকুন সাথে, ফিরছি দেশ সাম্প্রতিক। সাম্প্রতিক নিবেদন করছে আড়াইল অ্যাঙ্গেল চ্যানেল স্কয়ার বার, এবং আজকে আলোচনার বিষয় বাজেট, রাজনীতি ও জনগণের লাভ ক্ষতি নিয়ে আমরা কথা বলছিলাম। আমি ফিরতে চাই আলোচনায়। নীলোফার চৌধুরী মনি এমপি, এই অংশে আপনাকে শুরুতেই যুক্ত করতে চাই। অভ্যন্তরীণ রাজনৈতিক সংকট কিংবা সরকার দল এবং বিরোধী দলের মধ্যে বিভিন্ন বিষয়ে মতানৈক্য, এই বিষয়গুলো আসলে বাজেটের উপর কোনো প্রভাব ফেলবে কিনা আপনার কি মনে হয়? দেখেন, বিরোধী দলের তো একটা কাজ হচ্ছে বাজেটের বা যে কোনো সরকারের ভালো কাজেরও বিরোধিতা করা, কিন্তু প্রকৃতপক্ষে একটা গণতন্ত্রের দেশে বিরোধী দল বিরোধিতা করবে যেটা দেশের জন্য অমঙ্গল, সেটা নিয়ে সে মাঠে থাকবে, লড়বে। কিন্তু ভালোটুকুর ভালো স্বীকৃতি দেওয়াটা তো মন্দ কিছু না, কিন্তু বাংলাদেশের প্রেক্ষাপটে এটা কখনো আমরা দেখেছি বলে মনে পড়ে না। তো আমরা ওটা আশাও করি না যে বিরোধী দল আমাদের সুনাম করবে বা কিছু করবে। তো তারা তাদের মতো সমালোচনা করুক, আমরা জাতিকে নিয়ে চিন্তা করি, জাতির জন্য মঙ্গল কিসে হয় সেটা নিয়ে আমরা চিন্তা করি। আমি মনে করি যে এটা করাটাই এইভাবেই চলবে। তারা যেমন ধরেন, যেটা বলছিলাম আমি, যে বাজেট ও পেশের দিন, সেদিন কিন্তু তারা একটা শব্দও করে নাই কখনোই। অর্থমন্ত্রী বিরোধিতা সামনেই তো বসেছিল 4 ঘন্টায়, তারা কিন্তু একটা হা হা করে একটা শব্দ উচ্চারণ করে নাই। কিন্তু তারা যখন ঘরে ভিতরে ছিল অধিবেশনে, তখনও কিন্তু বাইতুল মোকাররমের ওই দিকে মিছিল হচ্ছিল। তাহলে এটা হচ্ছে তাদের, আগে তো দেখতাম কি যে সরকার যে বাজেটই করুক, বিএনপি বা আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে যারাই যখন থাকতো, আরেকটা দল আগের দিনই এই বাজেট মানেই না বলে আপনার একটা ব্যানারে লিখতো, তারপরে মিছিল করতো। এটা জানা বোঝা ছিল। কিন্তু এই বিরোধী দল যে ভিতরে বসে থেকে এটা করাবে, এটা আমাদের ধারণার মধ্যে ছিল না। যাই হোক, আমরা এটাকে মেনে নিয়েই কাজ করতে চাই, আমরা আমাদের কাজটা প্রকাশ করতে চাই, কাজ করতে চাই জনগণের তরে। তারা যেটুকু করবে আমরা তাদেরকে বোঝানোর চেষ্টা করব। এবং বিএনপি তার নিজের জায়গা থেকে সংসদে বিরোধী দলকে সর্বোচ্চ সময় দিচ্ছে কথা বলার। তো কথা বলার সময় দেওয়াটাই তো আমরা কখনো কল্পনাও করি নাই, যে আমরাও তো বিরোধী দলে ছিলাম, আওয়ামী লীগ আমাদের কি করেছে, কতটুকু সময় দিয়েছে, তো আমরা তো ওইটা কল্পনাও করি নাই। তো এখন যেটা আমরা দিচ্ছি, তো আমরা জানি যে এটা থ্যাঙ্কসলেস বিজনেস, থ্যাঙ্কস পাওয়া যাবে না, আমরা ওটা নিয়ে কিছু মনেও করি না। অসংখ্য ধন্যবাদ নীলোফার চৌধুরী মনি, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমি এই অংশে আবার সোহরাব হাসান আপনাকে একটি প্রশ্ন অনেক আগে করেছিলাম, সেটা হলো যে রাজস্ব আদায়ের ক্ষেত্রে এক ধরনের উচ্চাভিলাষী লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। বলা হচ্ছে যে এনবিআর এর উপর 6,04,000 কোটি টাকা আদায়ের একটা চ্যালেঞ্জ আছে। এটি আসলে বাস্তবায়ন কতটুকু সম্ভব, যেখানে চলতি অর্থ বছরে এখন পর্যন্ত প্রায় 1 লাখ কোটি টাকার রাজস্ব ঘাটতি রয়েছে, এবং দ্বিতীয়ত ওই যে বললাম যে সরকার এবং বিরোধী দলের মধ্যে যে বিরোধ চলছে, এটি আসলে কত দূর পর্যন্ত যেতে পারে এই বাজেটকে কেন্দ্র করে? খুব বেশি দূর হয়তো যাবে না, কারণ কোনো কোনো বিষয়ে কিন্তু সরকারি দল বিরোধী দলের মধ্যে এক ধরনের ঐকমত্য আছে। যেমন যুক্তরাষ্ট্রের সাথে যে শুল্ক চুক্তি হলো বা বাণিজ্য চুক্তি, সেটা নিয়ে সংসদের ভিতরে বা বাইরে কেউ কিন্তু সোচ্চার না। সরকারের পক্ষ থেকে বলা হয়েছে এটা তারা পর্যবেক্ষণ করবেন, তারা পুনর্মূল্যায়ন করবেন। মূল্যায়ন কবে করবেন, কিভাবে করবেন, ইতিমধ্যে এই চুক্তি বাস্তবায়ন প্রক্রিয়া শুরু হয়ে গেছে। বিরোধী দল এই ব্যাপারটা কিন্তু বেশ নমনীয়। মানে এখন তাহলে কি ওই বর্তমান যে পররাষ্ট্রমন্ত্রী এবং চুক্তি সইয়ের সময় যিনি জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ছিলেন ডক্টর খলিলুর রহমান যে কথা বলছেন যে আমরা যখন ওই চুক্তি হয়েছে তখন সব রাজনৈতিক দলের সাথে, অর্থাৎ সংসদে যারা আছে তাদের সাথে আলোচনা করি এটি করা হয়েছে তাদের সম্মতি নিয়ে। আর সম্মতি নিয়ে করলে তাহলে তারা খুব বেশি যেতে পারবে না।
যে বিষয়টি আছে যে রাজনৈতিক যে বিষয়টা জুলাই সনদ নিয়ে, এখানে দুই পক্ষের মধ্যে অবস্থানটা একটু ভিন্ন। বিএনপি মনে করে যে আপত্তি সহ তারা যে জুলাই সনদে সই করেছে সেটা তারা বাস্তবায়ন করবে, আর বিরোধী দল মনে করে যে না, গণভোট যেসব বিষয়ের উপর গণভোট পাশ হয়েছে, গণভোট জনগণ গ্রহণ করেছে, সেটা পুরোপুরি করতে হবে। তাই এই দ্বিমত কিভাবে কাটাবে, আর এটা নিয়ে যদি সারা বছর এই রাজনৈতিক বাহাজ বিতর্ক থাকে, রাস্তায় সভা সমাবেশ মিছিল হয়, তখন সরকার এই যে বাজেট যে পরিকল্পনা, যেটা বাস্তবায়ন করা কঠিন। রাজস্ব বিভাগ সবসময় এটি বর্তমান যে কাঠামো রাজস্ব বিভাগের অর্থাৎ এনবিআরের, এই কাঠামোতে এই লক্ষ্যমাত্রা পূরণ করা সম্ভব না। সরকার যদি এটা পরিকল্পনা নতুন কাঠামো তৈরি করে, এবং কথা ছিল যে বা দাবি ছিল যে প্রত্যক্ষ করের প্রত্যক্ষ কর বাড়ানো, করের জাল বিস্তৃত করা, সেটা খুব বেশি করতে পেরেছে বলে মনে হয়। এই যে আমাদের এক সহকর্মী যে বলছিলেন যে এই গরিবদের মোটরসাইকেলের উপরে কেন টিন আরোপ বা কেন ট্যাক্স আদায় করা হলো আর ট্যাক্স ধার্য করা হলো, এরকম আবার এই যে স্বল্প আয়ের মানুষের, প্রান্তিক মানুষের এই অভিযোগটা আছে। শেষ পর্যন্ত মনে করি যে সরকার অর্থমন্ত্রী যেসব প্রস্তাব দিয়েছেন তার মধ্যে কিছু সংশোধন সেটা যদি জনগণের স্বার্থে হয়, জনগণের কল্যাণে হয়, তাহলে তো সেটি আমরা অবশ্যই স্বাগত জানাবো। আর এটি যে পুরো লক্ষ্যমাত্রা পূরণ হবে না এটা আমরা ধরেই নিয়েছি, সরকারও ধরে নিয়েছে, কিন্তু এটা এমন না হয় যেমন অন্তর্বর্তী সরকারের সময় রাজস্ব আয় সবচেয়ে কম হয়েছে, এমনকি পরিচালন ব্যয় মানে পরিচালনের ব্যয়ের চেয়ে রাজস্ব আদায় ব্যয় বেশি ছিল। তো সুতরাং সেটা কিন্তু খুব মানে নেতিবাচক প্রভাব পড়েছে, অনেকটা দায় এই সরকারের উপরও পড়ছে, সেটা কিভাবে সামাল দিবে। আর হচ্ছে যে আমরা কোথায় যেতে চাই, অর্থমন্ত্রী তার একটা পথনকশা দিয়েছেন, এখানে যাওয়ার পথটা কিন্তু দুরূহ, এবং শুধু সরকারের রাজনৈতিক সদিচ্ছা থাকলে হবে না। আমলাতন্ত্রের দক্ষতা, এর প্রশাসনের দক্ষতা, প্রতিটি না এর সঙ্গে সংশ্লিষ্ট সবারই কিন্তু এর কি বলে যার যার জায়গার মতো কাজ করতে হবে। বিশেষ করে শিক্ষা ও স্বাস্থ্যে দীর্ঘদিনের দাবি ছিল যে শিক্ষা স্বাস্থ্যে বরাদ্দ বাড়ানো, এই সরকার বাড়িয়েছে। তা সেটি শুধু অবকাঠামো নির্মাণে ব্যয় হবে না আশা করি, সেটি সত্যিকার সত্যিকার শিক্ষার মান উন্নয়ন এবং স্বাস্থ্যসেবার মান উন্নয়নে ব্যয়। অসংখ্য ধন্যবাদ। আজকের মতো ধন্যবাদ জানাতে চাই নীলোফার চৌধুরী মনি এমপি এবং সোহরাব হাসান, আপনাদের দুজনকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো শেষ করতে চাই দেশ সাম্প্রতিক। দর্শক, আপনাদেরও ধন্যবাদ সাথে থাকার জন্য। শুভরাত্রি।